ফজলুর রহমানের কথার উত্তরে বলে দিয়েছেন যে কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা যে কেউ কোনো রাজনৈতিক দল করার ক্ষেত্রে, কোনো আদর্শ মানার ক্ষেত্রে, কাউকে অনুসরণ করার ক্ষেত্রে আপনাকে নিশ্চয় জিজ্ঞেস করে করবে না। ফজলুর রহমান আমির সাহেবকে, জামাতের আমিরকে, বিরোধী দলের প্রধানকে, বিরোধী দলের নেতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান জামাত ইসলামী করতে পারে না, করাটা অপরাধ। বেগম জিয়া যখন চট্টগ্রাম মেডিকেলে অবরুদ্ধ হন, আওয়ামী সরকারের কাছে অবরুদ্ধ হন, আপনাদেরকে আরেকটু বলে রাখি, 1996 সালে বেগম জিয়া 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করেন। সেই নির্বাচন বাতিল করে পরবর্তীতে আবার তাকে একটি নির্বাচন দিতে হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসে। 97 সালে আওয়ামী লীগের ক্ষমতায়নের সময় বেগম জিয়া চট্টগ্রাম মেডিকেলে অবরুদ্ধ হন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা। তো সেই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী সর্বপ্রথম শাহজাহান চৌধুরীকে ফোন করে শাহজাহান চৌধুরী নিজে বলেছেন যে আমি জামাত, আমি শিবির, এই আমাকেই তিনি সর্বপ্রথম ফোন দিয়েছিলেন বেগম জিয়াকে যেন এখান থেকে উদ্ধার করা হয়, এবং তিনি তার দলবল নিয়ে সেই মেডিকেল থেকে সন্ত্রাসীদেরকে প্রতিহত করে বেগম জিয়াকে উদ্ধার করেছেন। এটা আসলে একটা ষড়যন্ত্রের অংশ, এবং সেটা ভিনদেশি ষড়যন্ত্রের অংশ। তারা ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলো ক্রমাগত করে যাচ্ছে। বিএনপিকে এই জায়গা থেকে সরে আসতে হবে, আর যদি তা না করে তাহলে তারা তাদের পতনের দিন গুনতে থাকবে। এই ফজলুর রহমানের মতো এই ধরনের গুপ্তচরদেরকে, যারা একটা দলের হয়ে আরেকটা দলের ভিতরে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করছে, এবং অন্য দলের প্রশংসা গেয়ে অন্য দলকে হাইলাইট করে পরিবেশ নষ্ট করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের দ্বারা যেন দলের কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হবে। আজকে জাতীয় সংসদে বেশ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো। একজন বিতর্কিত সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে পুরো সংসদে আজ এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো। কিন্তু এই ঘটনা থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পেলাম। সেই শিক্ষাটা কি? আমরা অনেক ঘটনা জানলাম, অনেক ইতিহাস জানলাম, যেটা এতদিন আমাদের জানা ছিল না, বা জানলেও এইভাবে জানা ছিল না। সে বিতর্কিত সংসদ সদস্যের নাম ফজলুর রহমান, যিনি নিজেই দাবি করেন যে তাকে মানুষ ফজু পাগলা বলে ডাকে। এটার জন্য তার অন্তরে, মনের ভেতর অনেক দুঃখ। তিনি সেই দুঃখবোধ থেকে অনেক কথা বলেছেন। তিনি রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলতে গিয়ে দুনিয়ার হিস্ট্রি তুলে নিয়ে এসেছেন। সে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সিরাজউদ্দৌলা, একে ফজলুল হক, অর্থাৎ মোটামুটি আন্দোলনের, স্বাধীনতার আন্দোলন বা মুক্তিযুদ্ধকে মহান করার জন্য যতটুকু বলা লাগে তিনি বলেছেন। একটা পর্যায়ে মনে হয়েছে, তার আবেগ দেখে, তার কবিতা আবৃত্তি দেখে, তার চেতনা দেখে মনে হয়েছিল, আজকে না জানি কি প্রশান্তি বয়ে যাচ্ছে পুরো সংসদে, মানুষ আজ তাকে বোধহয় আবার মাথায় তুলে নাচতে শুরু করবে। এর বিপরীতে আমরা হঠাৎ করে দেখলাম তিনি কথা বলতে বলতে আবেগ সংবরণ করতে না পেরে এমন পর্যায়ে চলে গেলেন যে শেষ পর্যন্ত বিরোধী দল থেকে তাকে প্রচন্ডভাবে বাধা দেওয়া হলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। যেই স্পিকারকে বিরোধী দলের লোকেরা অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং স্পিকারও তাদের সুশৃঙ্খল আচরণের জন্য বেশ প্রশংসা করেছিলেন, আজকে পুরো ব্যাপারটাই একেবারে জলে ডুবে গেল। মানে বাড়া ভাতে ছাই যেটাকে বলে, এইরকম একটা ঘটনা ঘটে গেল। স্পিকার নিজে দাঁড়িয়ে গেছেন যে অন্তত রেওয়াজ অনুযায়ী, রুলস অফ প্রসিডিউর অনুযায়ী, একটা সংসদীয় নিয়ম অনুযায়ী যে সবাই তার দাঁড়ানোর পর বসে যাবে, কিন্তু বিরোধী প্ল্যাটফর্ম এমনভাবে তাদেরকে, এই ফজলুর রহমান উত্তেজিত করে তুলেছিলেন, প্রভোকশন করেছিলেন, যে তারাও শেষ পর্যন্ত আর কোনোভাবে নিজেদের শৃঙ্খলা ধরে রাখতে পারেন নাই। এর জবাবে বিরোধী দলীয় নেতাকে কিছু সময় দেওয়া হয়েছিল। তিনি অত্যন্ত সুন্দর ভাষায় ফজলুর রহমানের কথার উত্তরে বলে দিয়েছেন যে কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা যে কেউ কোনো রাজনৈতিক দল করার ক্ষেত্রে, কোনো আদর্শ মানার ক্ষেত্রে, কাউকে অনুসরণ করার ক্ষেত্রে আপনাকে নিশ্চয় জিজ্ঞেস করে করবে না। তিনি ফজলুর রহমান আমির সাহেবকে, জামাতের আমিরকে, বিরোধী দলের প্রধানকে, বিরোধী দলের নেতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি কোনো
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান জামাত ইসলামী করতে পারে না, করাটা অপরাধ। তো এই কথার তীব্র প্রতিবাদ জানিয়ে জামাত আমি শুধু এইটুকু বলেছেন, কে কোন দল করবে না করবে সেটি ব্যক্তির সিদ্ধান্তের দায়িত্ব, সেটি আপনার ঠিক করে দেওয়াটা আপনার দায়িত্ব নয়। আপনার এটা অনধিকার চর্চা করেছেন, আপনি এই বক্তব্যটা অসংসদীয় বক্তব্য দিয়েছেন, নাগরিকের অধিকারের উপর আপনি হস্তক্ষেপ করেছেন। কিন্তু এরপর আমরা দেখলাম চট্টগ্রামের বীর চট্টলার বীর বলা হয় যাকে, সেই শাহজাহান চৌধুরী, যিনি জামাত থেকেও নির্বাচিত হয়েছেন, জামাতের ছাড়াও নির্বাচন করে ঢাকা 14 আসন থেকে এর আগে নির্বাচিত হয়েছেন। তো তিনি যখন বক্তব্য দিতে দাঁড়ালেন, তিনি বক্তব্য দিতে দাঁড়িয়ে এমন অনেক ইতিহাস তুলে ধরলেন যে ইতিহাস জানার পর পুরো সংসদ পিনপতন নীরবতায় ডুবে গেল। কি ছিল সেই বক্তব্য? সেই বক্তব্যের মধ্যে ছিল বেগম জিয়াউর রহমান, হুম্মাম কাদেরের বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, শেখ মুজিব, হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, অর্থাৎ এইরকম দেশ বরেণ্য ব্যক্তিদের উদ্ধৃতি, কথা এবং আচরণ এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ইতিহাসগুলো তিনি তুলে ধরে চমৎকার এক বক্তব্য দিয়েছেন এবং ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যাদের নাম বলেছেন তাদের মধ্যে এই হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ সহ আরো যারা মুসলিম আইডেন্টিটির এবং ইসলামের সাথে যাদের আইডেন্টিটি মিল আছে এবং আলেম ওলামা যারা ছিল তাদের কারো নাম আপনি বলেননি। যদি আপনি বলতেন, আপনার এই আন্দোলনের জন্য, এই মুক্তিযুদ্ধের আন্দোলনের জন্য, আজকের এই বাংলাদেশ গঠনের জন্য যে নিরপেক্ষতা বজায় রাখার কথা ছিল, বাংলাদেশের ইতিহাস বলার ক্ষেত্রে আপনার যে নিরপেক্ষতা বজায় রাখার কথা ছিল, সেটি আমরা স্বীকার করে নিতাম। কিন্তু আপনার মধ্যে সেই ধরনের নিরপেক্ষতা ছিল না বলে আপনি শুধু একটি গোষ্ঠী বিশেষের নাম উল্লেখ করেছেন আর বাকিদেরকে আপনি ফেলে দিয়েছেন। তাদের নাম উল্লেখ করার প্রয়োজন মনে করেননি, কারণ তারা আলেম ওলামা, তারা তাদের পোশাকের সাথে ইসলাম আছে, তাদের সাথে তারা মুসলিম আইডেন্টিটি বলে। খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফকির আন্দোলন, মজলুম আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আপনি যদি তুলে ধরতেন তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এরপর তিনি যেটি বললেন সেটি হচ্ছে যে তিনি অত্যন্ত শ্রদ্ধা ভরে জিয়াউর রহমানকে স্মরণ করলেন, বেগম জিয়ার আন্দোলনকে স্মরণ করলেন এবং বিএনপির যারা লিডার আছেন, প্রথম সারির শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সম্মান দিয়ে তিনি উল্লেখ করলেন যে, মনে করিয়ে দিলেন যে 1997 সালে বেগম জিয়া যখন চট্টগ্রাম মেডিকেলে অবরুদ্ধ হন, আওয়ামী সরকারের কাছে অবরুদ্ধ হন, আপনাদেরকে আরেকটু বলে রাখি, 1996 সালে বেগম জিয়া 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করেন। সেই নির্বাচন বাতিল করে পরবর্তীতে আবার তাকে একটি নির্বাচন দিতে হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসে। তো এর মাঝখানে যেই ব্যাপারটি ঘটেছিল, সে ব্যাপারটি ছিল যে 97 সালে আওয়ামী লীগের ক্ষমতায়নের সময় বেগম জিয়া চট্টগ্রাম মেডিকেল অবরুদ্ধ হন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা। তো সেই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী সর্বপ্রথম শাহজাহান চৌধুরীকে ফোন করে, শাহজাহান চৌধুরী নিজে বলেছেন যে আমি জামাত, আমি শিবির, এই আমাকেই তিনি সর্বপ্রথম ফোন দিয়েছিলেন বেগম জিয়াকে যেন এখান থেকে উদ্ধার করা হয়, এবং তিনি তার দলবল নিয়ে সেই মেডিকেল থেকে সন্ত্রাসীদেরকে প্রতিহত করে বেগম জিয়াকে উদ্ধার করেছে। আমি তো জামাত, আমি তো শিবির, কিন্তু সেই দিন আমরা জামাত শিবিরেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে জামাত এবং শিবির সেই দিন বেগম খালেদা জিয়াকে আমরা উদ্ধার করেছিলাম। ঠিক এই মুহূর্তে আমরা দেখলাম সংসদ পিনপতন নীরবতায় ভরে গেছে। কারণ যে বিএনপি বেগম জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে দাবি করে, তারই সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারই ছায়া এখন এই সংসদ, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর জীবন বাঁচানোর জন্য আন্দোলন বা বিরোধী দলের বা সরকারি দলের সন্ত্রাসীদের হাত থেকে তাদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য, বিরোধী দলীয় নেত্রী হিসেবে তাকে রক্ষা করার জন্য যারা এগিয়ে গিয়েছিল জীবন বাজি রেখে, সেই জামাত শিবিরকে আজকে জামাত শিবির বলে গালি দেওয়া হচ্ছে, জামাত শিবির বলে
বলাটা, জামাত শিবির করাটাকে অপরাধ বলে গণ্য করা হচ্ছে, তাও আবার সেই বিএনপির একজন সংসদ সদস্য ফজলুর রহমান এই কাজটি করছেন, এটি আসলে সত্যি পরিতাপের বিষয় এবং কষ্টের বিষয়। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামিয়ার মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। যখন আপনাদের প্রয়োজন হয়, 91-তে যখন প্রয়োজন হয়েছে, তখন জামাতের হাতে পায়ে ধরে আপনারা সরকার গঠন করেছেন। এর আগে আপনাদের যখন প্রয়োজন হয়েছে, জাতির যখন যেখানে প্রয়োজন হয় জামাতকে ব্যবহার করে। ইভেন তিনি শেখ মুজিবের সঙ্গে একটা ইতিহাস বলেছেন যে শেখ মুজিবকে যখন আগরতলা ষড়যন্ত্র, তার বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়, সেই মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে রেহাই দিতে যিনি সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল জামাত ইসলাম। এই ইতিহাস আমরা জানতাম না। বাংলাদেশের নেতা হিসেবে শেখ মুজিবকে আওয়ামী লীগ করেন, কিন্তু আওয়ামী লীগের পরও শেখ মুজিব যেহেতু বাংলাদেশের নেতা, সে তখন পূর্ব পাকিস্তান ছিল, সে পূর্ব পাকিস্তানের একচ্ছত্র নেতা এবং বাংলাদেশের অর্থাৎ নিজেদের নেতা হিসেবেই কিন্তু শেখ মুজিবকে সেই সহযোগিতাটা তারা করেছিলেন এবং তার পক্ষে ছিলেন। এই সময় তিনি আরো একটি ইতিহাস বলেন যে পূর্ব পাকিস্তানের প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধিকার কোন পথে হতে পারে, বাংলাদেশের মানুষের মুক্তি কোন হতে পারে, কোনভাবে হতে পারে, পূর্ব পাকিস্তানের মানুষ কিভাবে স্বস্তি পেতে পারে, তার রুটম্যাপ দিয়েছিলেন এবং এই ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন তিনি অধ্যাপক প্রফেসর গোলাম আজম। এই বক্তব্যটা প্রথম দিয়েছিলেন। আজকে স্বাধীনতার কথা বলা হয়, সর্বপ্রথম একটি মাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের স্বাধিকার কোন পথে আসবে এই ব্যাপারে সর্বপ্রথম পূর্ব পাকিস্তান থেকে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর গোলাম আজম। তো সেই গোলাম আজমকে, সেই জামাত ইসলামীকে এইভাবে করে ছোট করে হিউমিলেট করে কথা বলে হঠাৎ করে স্বাধীনতার সবকিছুর মালিক, চেতনার মালিক হয়ে যাওয়া এই বনে যাওয়া লোকগুলো, একেবারে সে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন হিস্ট্রি তার মুখস্থ আছে, শুধু মুখস্থ নেই, মনে নেই জামাত ইসলামী কি ভূমিকা রেখেছিল শেখ মুজিবের পক্ষে এবং শেখ মুজিবের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে বিবৃতিটা দিয়েছিল এবং সমস্ত পত্রিকায় সে বিবৃতি এসেছিল, এই বলিষ্ঠ কণ্ঠস্বরগুলোর কথা তার মনে নেই। এর কারণটা কি? কারণ ফজলুর রহমান পুরোপুরি একজন আওয়ামী ঘরানার লোক। তিনি শুধুমাত্র খুঁজে খুঁজে আওয়ামী লীগ, শেখ মুজিব এদের অবদানগুলো এবং ইসলাম বিদ্বেষী লোকগুলো কিংবা ইসলামের বাইরে যারা আছে এই টাইপের লোকগুলোকে প্রমোট করার কাজটা করেন এবং যে কোনো মূল্যে ইসলামী ব্যক্তিদেরকে ঘায়েল করার জন্য তিনি বিভিন্ন ধরনের কথা বলেন, উস্কানি দেন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেন যে শেষ পর্যন্ত এই সংসদের মধ্যে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বিরোধী দলের লোকেরাও তার উপরে শেষ পর্যন্ত ক্ষিপ্ত হতে বাধ্য হয়েছে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে ছাত্র দলের আচরণ। এই ছাত্র দলের আচরণ নিয়ে সাদিক কায়েম একটা বক্তব্য দিয়েছেন এবং শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা একটা বক্তব্য দিয়েছেন। দুটো বক্তব্যই ঠান্ডা মাথায় এবং খুবই কনস্ট্রাকটিভ একটা বক্তব্য দিয়েছেন। সাদিক কায়েম বলেছে, আমাকে যতই গালাগালি করা হোক, আমার বিরুদ্ধে যতই স্লোগান দেওয়া হোক, আমি তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা লাগে করব, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তবু আমি তোমাদের জীবনের নিরাপত্তা দিয়ে যাব। আমি তোমাদেরকে আঘাত করব না। তোমরা আমাকে লাথি দিয়েছো, আঘাত করেছো, যা কিছু করেছো, আমি তোমাদেরকে আঘাত করব না। যেখানে অন্যরা উস্কানি দিচ্ছে, যুদ্ধের দামামা চালাচ্ছে, মানে রেটরিক কথা দিয়ে একে অপর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, সেখানে সাদিক কায়েম তার প্রভিন্সে, তার যে টেরিটরিটা আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার করছে। ইভেন তার বিরুদ্ধে যখন স্লোগান দিচ্ছিল তার সামনে, তখন সে বলেছে, দাও আরো স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের গায়ে আঘাত করবো না। এটা একটা। আরেকটা হচ্ছে সিবগাতুল্লাহ সিবগা একটা কথা বলেছে, চমৎকার একটা পরামর্শ দিয়েছে ছাত্রদলকে। সেটি হচ্ছে যে তোমরা যারা এখন দেয়ালে দেয়ালে গুপ্ত লিখছো আর ভাবছো যে শিবিরকে ইরিটেট করবে, বিরক্ত করবে, কিন্তু এইটা না করে, এটা যা ইচ্ছে তোমরা করো, কিন্তু এটা না করে যদি তোমাদের মধ্যে শিবির কতগুলো কর্মসূচি পালন করেছে এই কয়েক মাসের মধ্যে, এই ক্ষমতার পালাবদলের পরেও শিবির বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে, তার একটাও তোমরা পালন করলা না, ছাত্রদের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য কোনো
কর্মসূচি তোমরা হাতে নিলা না, তোমরা কর্মসূচি নিলে না গুপ্ত লেখার। এই লেখার কর্মসূচিটাও যদি তোমরা এইভাবে নিতে, যে তারেক রহমানের কোনো বক্তব্য তোমরা দেয়াল লিখন করতে, বিএনপির চেয়ারপারসন ছিলেন, বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া, তার কোনো বক্তব্য কিংবা জিয়াউর রহমানের কোনো বক্তব্য যদি দেয়াল লিখন করা হতো, তাহলে তাদের সে রাজনীতিটা হতো কনস্ট্রাকটিভ। কিন্তু ছাত্রদল সম্পূর্ণ এখন রিয়েক্টিজমের রাজনীতি করছে। সিবগাতুল্লাহ সিবগা সেই কথাটাই বললেন। মজার ব্যাপার হচ্ছে ছাত্রদল নিজেও জানেন আসলে তাদের এখন কি করা উচিত। খুব বাস্তব একটা কথা, যে তোমাদের নেতা যদি হয় তারেক রহমান, তারেক রহমানের অনেক ভালো কথা আছে, দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে এগুলো দেখা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কারা চালাচ্ছে? কনস্ট্রাকটিভ কোনো কাজ কেন তাদের নেই? মারামারি করাটা কি ছাত্রদলের কাজ? কিংবা বিএনপি কে কারা চালাচ্ছে? শুধু এই যে মির্জা ফখরুলের মতো শান্ত নিরীহ মানুষটাও জামাতকে নির্মূলের কথাটা কেন বলছে? কেন ঐক্যের কথা বাদ দিয়ে আগে যারা ঐক্যের কথা বলতো তারা এখন কেন এই ধরনের রেটরিক মন্তব্য করছে, আচরণ করছে? এর মূলে কি তাহলে ওই সেই শেখ হাসিনার খুঁটির জোর আর বিএনপির খুঁটির জোর ঠিক একই জায়গায় বলে? সেই ভারতীয় শক্তি, অপশক্তি, যারা কখনোই বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না, যারা সারা এতটা বছর ধরে, গত 20 বছর ধরে শুধু বিএনপি জামাতকে আলাদা করার চেষ্টা করেছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে শর্তই দিয়েছিল বিএনপি ছাড়তে হবে। সে জামাত যখন এটা ছাড়ে নাই, জামাতের নেতাদেরকে পাইকারি দরে ফাঁসি দিয়ে দিল। তো সেই কাজটা এখনো বিএনপিকে দিয়ে করে যাচ্ছে এই ভারত। আর এই ভারতের কথাই কেন তাকে শুনতে হচ্ছে, যেখানে বাংলাদেশের জনগণ যে রায় দিক, ইঞ্জিনিয়ারিং হোক, যাই কিছু হোক, জামাতের আমির বললেন যে হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু তারপরও তিনি কোনো আপত্তি করেননি। সংসদ পরিচালনার জন্য, সংসদকে কার্যকর রাখার জন্য অনেক বেশি, যেটা আসলে বিরোধী দলরা কখনো করে নাই, অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় তারা দিচ্ছে। তারপরও কেন উস্কানি দিচ্ছে সরকারি দল, যেখানে সরকারি দলের উচিত দায়িত্ব নিয়ে বিরোধী দলকে শান্ত রাখা, তাদের সাথে কম্প্রোমাইজ করা, তাদেরকে তাদের পক্ষে রাখা বা দেশকে স্থিতিশীল রাখার চেষ্টা করা। সেখানে আমরা দেখছি বিএনপি আরো দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কেন করছে এটা? এটা আসলে একটা ষড়যন্ত্রের অংশ, এবং সেটা ভিনদেশী ষড়যন্ত্রের অংশ। তারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলো ক্রমাগত করে যাচ্ছে। বিএনপিকে এই জায়গা থেকে সরে আসতে হবে। আর যদি তা না করে, তাহলে তারা তাদের পতনের দিন গুনতে থাকুক। কারণ এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন নিয়ে যারা চলেছে, সেই হাসিনার কি পরিণতি হয়েছে, সেই আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে, এটা আমরা সকলে দেখেছি। আওয়ামী লীগ যেভাবে ভারতের কথা শুনে নিজেদের সর্বনাশ করেছে, ঠিক বিএনপি এখন ভারতের কথা শুনতে গিয়ে তাদের সেই সর্বনাশ ডেকে আনছে। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে। ছাত্র দলেরও উচিত হবে এসব আজাইরা রাজনীতি না করে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য প্রতিযোগিতা করা। শিবিরকে ছাড়িয়ে যেতে হলে মারপিট করে ছাড়িয়ে যেতে পারবে না তোমরা, অন্য কিছু করেও পারবে না। তোমরা শিবিরের চেয়ে ভালো কিছু করে তারপর তোমাদেরকে শিবিরকে ছাড়িয়ে যেতে হবে। তবে সংসদে এবার দেখলাম সালাউদ্দিন আহমেদ দারুণ একটা কথা বলেছেন, যখন ফজলুর রহমান কথা বললেন এবং বিরোধী দলের পক্ষ থেকেও দুইজন কথা বলল, তারপর সালাউদ্দিন আহমেদ উঠে বললেন যে এই স্বাধীনতার এই ব্যাপারগুলো নিয়ে, এই মুক্তিযুদ্ধ নিয়ে আর আমরা দেশকে 55 বছর পর আর বিভাজন করতে চাই না। বিএনপির স্ট্যান্ড যদি এটা হয়, তাহলে সকলকে এই বাক্যে একমত হতে হবে। এই ফজলুর রহমানের মতো এই ধরনের গুপ্তচরদেরকে, যারা একটা দলের হয়ে আরেকটা দলের ভিতরে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করছে এবং অন্য দলের প্রশংসা গেয়ে অন্য দলকে হাইলাইট করে পরিবেশ নষ্ট করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের দ্বারা যেন দলের কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হবে। এই সংসদ 18 কোটি মানুষের সংসদ, এই সংসদকে কথিত কোনো মুক্তিযোদ্ধা, কথিত কোনো চেতনাবাজের জন্য ধ্বংস করতে দেওয়া যাবে না। 18 কোটি মানুষ এই সংসদকে ধ্বংস হতে দেবে না। হাদি যেভাবে বলেছিল, প্রয়োজনে সংসদের ইট খুলে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ, কিন্তু কোনোভাবে এই সংসদকে আর কোনো ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়া হবে না। আমরা এটাই বিশ্বাস করি।